সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে এবং আপনাদের সবাইকে জানিয়ে রাখছি জুলাই 4 ইন্ডিপেন্ডেন্স ডে এর শুভেচ্ছা। আশা করি আপনাদের দিন ভালো কাটছে, আপনারা সবাই আনন্দ উৎসব করছেন। অনেকে ফায়ার যে শোটি হবে সেটি দেখবেন। TVN24 সেটি লাইভ দেখানো হবে এবং সেখানেও আপনারা বাসায় বসে দেখতে পারবেন। আজকের অনুষ্ঠানটি কয়েকটি ভাগে ভাগ করা। প্রথমত গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে, যেটি আজকে সকালে বের হওয়ার কথা ছিল, সেটি প্রকাশ করা হয়েছে গতকাল সকালে। তার কারণ আজ স্টক মার্কেট বন্ধ এবং জুলাই 4 কারণে গভর্নমেন্ট হলিডেজ, কাজেই লেবার ডিপার্টমেন্টও বন্ধ থাকবে। কাজেই রিপোর্টটি তারা একদিন আগে প্রকাশ করেছেন, সেটি আমি তুলে ধরবো এবং তার প্রভাবটি পড়েছে স্টক মার্কেটে, কেন পড়লো সেটি বলার চেষ্টা করবো। এবং এটির প্রভাব কি আসলে মর্গেজ ইন্টারেস্ট রেট জেনারেলি এর উপর পড়তে যাচ্ছে কিনা এবং পড়লে কবে নাগাদ এবং আমরা কি আশা করতে পারি, সেটি প্রথম অংশে থাকবে। দ্বিতীয় অংশে দুটি ভাগ আছে। দুটি ইমিগ্রেশন আপনারা জানেন, বিগ বিউটিফুল বিল পাস হয়ে গেছে এবং এটি মিশ্র প্রতিক্রিয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এটি, ইভেন রিপাবলিকানরাও জানেন যে এটি ভালো কোনো বিল নয়, কিন্তু এটির একটি বড় অংশ থাকবে ইমিগ্রেশন নিয়ে। এছাড়াও নতুন একটি বিল পাস করা হয়েছে যেটি হচ্ছে DUI অর্থাৎ ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স। এটির মধ্যে যারাই ধরা পড়বেন সে গ্রিন কার্ড, যদি আপনি নাগরিক হন, সিটিজেন হন, তাহলে হয়তো বেঁচে যাবেন, কিন্তু আপনার রেকর্ডে এটা যাবে, যেটি মোটেও সুখকর কথা নয়। কিন্তু যদি আপনার গ্রিন কার্ডও থাকে অথবা আপনি ফরেন স্টুডেন্ট থাকেন, যে কোনো ভিসায় থাকেন, আপনি এখানে আছেন অ্যাসাইলেমে, আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে এবং কিভাবে সেটি বিস্তারিত তুলে ধরবো। এবং আরেকটি হচ্ছে যে এখন একটি নতুন মেমো পাঠানো হয়েছে, নতুন মেমো বেশ কিছুদিন আগে পাঠানো হয়েছে, এখন এটি বের হয়ে এসেছে যে কিভাবে ট্রাম্প প্রশাসন যারা নাগরিকত্ব পেয়েছেন অর্থাৎ সিটিজেন আছেন, ন্যাচারালাইজ সিটিজেন, নট বাই বার্থ, জন্মসূত্রে নয়, তাদেরকে কিভাবে কি প্রভিশনের আন্ডারে ডিপোর্ট করা যেতে পারে, তার 9টি জিনিস আমি তুলে ধরবো আপনাদের কাছে একে একে। এছাড়া বিগ বিউটিফুল বিলে যে ট্যাক্স পাস হয়েছে সেটির বেশ কিছু অংশ আমি বলবো আপনাদেরকে, কিন্তু এটির আসলে ব্যাখ্যা প্রয়োজন এবং ব্যাপকভাবে তুলে ধরতে হবে, সেটিও তুলে ধরার চেষ্টা করব। ওকে, তাহলে চলুন আমরা শুরু করি। স্টক মার্কেট একেবারে রেকর্ড হাই ছিল বৃহস্পতিবার সকালে। তার কারণ হচ্ছে বৃহস্পতিবার সকালেই জবস রিপোর্ট, যেটিকে আমরা বলে থাকি কর্মসংস্থানের রিপোর্ট, পাশ করা হয়েছিল, একদম বের করা হয়েছে, প্রকাশ করা হয়েছিল সকালেই ইন দ্য মর্নিং। সো দ্য জব রিপোর্ট যেটি প্রকাশিত হয়েছে, যতটা আশা করা হয়েছিল তার চেয়ে বেশ ভালো। ইটস মাচ বেটার দেন এক্সপেক্টেড। সো জব রিপোর্ট বলছে আমেরিকান লেবার মার্কেট নতুন করে কর্মসংস্থান তৈরি করছে 1,47,000, যেটি আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন। আমরা যদি দেখি সেটি, দিস ইজ ফ্রম নিউ ইয়র্ক টাইমস বাই দ্য ওয়ে, 1,47,000 নতুন কর্মসংস্থান তৈরি করেছে, যেটি আসলে যা আশাবাদ করেছিল, আশাবাদকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। ডিফাইড দ্য এক্সপেকটেশন। সো এক্সপেকটেশনটা তাহলে কি ছিল লেবার মার্কেটের ব্যাপারে? এক্সপেকটেশনটা হচ্ছিল মার্কেট স্লো হয়ে আসছে, অর্থাৎ জব মার্কেট স্লো হয়ে আসছে, মন্থর হয়ে আসছে। এবং এক্সপেকটেশনটা ছিল এরকম যে 1,10,000 কর্মসংস্থান তৈরি হতে পারে ইন দ্য মান্থ অফ জুন। সো বুঝতেই পারছেন, ই বিট দ্য এক্সপেকটেশন। কাজেই এই ধরনের প্রতিক্রিয়া যখন আমরা দেখি, পরিসংখ্যান যখন আমরা দেখি, স্টক মার্কেট এটিকে সত্যিকার অর্থেই ভালোবাসে। দিস ইজ হোয়াট দে ওয়ান্ট টু সি, দ্য স্টক মার্কেট রিয়েলি ইজ লাভিং ইট। আমরা যদি দেখি পরবর্তী গ্রাফটি, সো যার কারণে এটি একেবারে নতুন উচ্চ রেকর্ড হাইতে চলে গেল। স্টক মার্কেটের কথা বলছি, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। দিস ইজ ফ্রম এ হেডলাইন। সো আজকের অনুষ্ঠানে, আজকের এই ভিউজের এই পর্বে আমি আপনাদেরকে কিছু জিনিস তুলে ধরবো আপনার কাছে এবং কিভাবে এটির এই রিপোর্টের কারণে, স্টক মার্কেটের এই উৎফুল্লতার কারণে ইন্টারেস্ট রেট কমার সম্ভাব্যতা কি তৈরি হয়েছে সেটিও আমি আপনাদের কাছে তুলে ধরবো। সো এবং আপনাদের কিছু হাইলাইটস দেখাবো, সেটি হচ্ছে জব রিপোর্টের কিছু হাইলাইটস আমি তুলে ধরবো, যেটি বের হয়ে এসেছে। সো প্রথমতই আমরা যেটি দিয়ে শুরু করবো সেটি হচ্ছে রিপোর্টের ডিটেলস। সো আমরা যদি পরবর্তী স্ক্রিনটি দেখি, এটি হচ্ছে মান্থ অফ জুন, 1,47,000 নেট সর্বসাকুল্যে কর্মসংস্থান তৈরি হয়েছে নতুন করে। এটি একটি বিগ রিলিফ মার্কেটের জন্য, টকিং অ্যাবাউট স্টক মার্কেট। তার কারণ হচ্ছে আপনি ক্লিয়ারলি যদি গ্রাফটি দেখেন, এটি কিন্তু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন যে
এটি কিন্তু দুর্বল হয়ে আসছিল। দ্য লেবার মার্কেট হ্যাজ বিন উইকেনিং, এবং যে ট্রেন্ডটা আছে, হায়ারিং ট্রেন্ডটা, সেটিও কিন্তু নিম্নগামী ছিল। তার কারণে এক্সপেকটেশনটি ছিল যে জুন মাসেও সেরকমই একটা কিছু হতে যাচ্ছে, বাট এটি হয়নি তো, এবং এটির মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেটিকে হার মানিয়েছে, বিট দ্য এক্সপেকটেশন, মার্কেট এক্সপেকটেশন। নাও আমরা যদি এখন ওয়েজ গ্রোথ, খুব ভালো কথা, কর্মসংস্থান তৈরি হয়েছে নতুন করে, বাম্পারে বলতে পারবো আমরা, কিন্তু ওয়েজ গ্রোথ অর্থাৎ আপনি যে কাজের বিনিময়ে যে আওয়ারলি রেট অথবা মান্থলি স্যালারি পেয়ে থাকেন, এটির গ্রোথ কেমন সেটি একটু দেখা দরকার। এটি কমে এসেছে, এটি হচ্ছে 3.7%। আপনারা কে কি মনে করেন আমি আসলে জানি না, কিন্তু আমার ওপিনিয়ন হচ্ছে এরকম, এটি ভালো কথা নয়। দিস ইজ নট এ গুড সাইন অ্যান্ড দিস ইজ নট গুড। তার কারণ হচ্ছে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু দিনে দিনে নিচের দিকে যাচ্ছে, এটি ডাউনওয়ার্ড ট্রেন্ড। তার কারণটি কি? যেমনটি আমি বলছিলাম যে আমি আমার মতামতের দিকে একটু যাব। তার কারণ হচ্ছে আইডিয়ালি আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই যে ইনফ্লেশন কমে আসছে, এবং ইনফ্লেশন যখন কমে আসছে, ইনফ্লেশন ইজ কামিং ডাউন, ওয়েজ গ্রোথ, আপনি যখন ইনফ্লেশন কমে আসে, আপনার বেতন, আপনার ইনকামের পরিমাণ, ওয়েজ গ্রোথ যেটি আছে সেটি বাড়বে। যদি নাও বাড়ে অ্যাটলিস্ট যেখানে আছে সেখানে থাকবে। ইট শুড মেইনটেইন, এটি নিচে নেমে আসবে না, আপনার ইনকাম কমে আসবে না। ইট শুড মেইনটেইন ইট অর জাস্ট হোল্ড স্টেডি। তার কারণটা কি? এটিকে তো মেক আপ করতে হবে। আপনি ইন্টারেস্ট রেট কমে ইনফ্লেশনের রেট কমে আসছে, আপনার যদি এটি হয়ে থাকে, টু মেক আপ দ্য হিউজ স্পাইক, যে ইনফ্লেশনটা যে হারে বেড়েছিল তাতে তো সেই অনুসারে তো আপনার ইনকাম বাড়েনি। এইটির সামঞ্জস্যতা রাখার জন্য, টু মেক আপ দিস হিউজ স্পাইক ইন ইনফ্লেশন, গত কয়েক বছরে এটি কিন্তু স্টেডি থাকার উচিত ছিল, বাট দ্যাটস নট দ্য কেস। এটি কেস না। অ্যাজ দ্য ইনফ্লেশন রেট ডিক্রিজিং, আমরা জানি যে ইনফ্লেশন রেট কমে আসছে ধীরে ধীরে, তার সাথে সাথে আপনার ইনকামও কমে আসছে ধীরে ধীরে। দ্য ওয়েজ গ্রোথ হ্যাজ বিন ডিক্লাইনিং অ্যাজ ওয়েল। নাও পরবর্তী অনস্ক্রিন যদি আমরা দেখি, এটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্ট রেট অর্থাৎ কি পরিমাণ লোক কাজ নেই, তারা কর্মহীন, এটি ডিক্রিজ, এটি কমে এসেছে, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেট কমে এসেছে। এটি খুব বেশি না, সামান্যই, 4.2% থেকে মে মাসে 4.1%তে নেমে এসেছে জুন মাসে, উইচ ইজ এ গুড সাইন বাই দ্য ওয়ে। সো এটিও, যেটি আশাবাদ ব্যক্ত করা হচ্ছিল যে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, এটিও ভালো খবর। It also beat the expectation as well. So, as you can see the chart clearly, আপনি খেয়াল করে দেখবেন, যা খেয়াল করছেন, এমপ্লয়মেন্ট রেট রিমেইনস লো, আনএমপ্লয়মেন্ট রেট, দুঃখিত, বেকারত্ব হার কিন্তু নিচেই আছে বেশ, এবং খুব যে বেশি নিচে নেই এমন, রিলেটিভলি স্পিকিং। ওকে, যে চার্টটি আপনারা দেখছেন এটি গত 25 বছরের চার্ট। একটি জাম্প করেছিল 2020-তে, সেটি আপনারা জানেন কেন, করোনা প্যান্ডামিকের জন্য। ওকে, প্রেসিডেন্ট ট্রাম্প যথারীতি খুব সেলিব্রেশন করেছেন এই নিউজে, উনি পোস্ট করেছেন তার ট্রুথ সোশ্যালে। উনি বলছেন, হি সেইজ দ্যাট উনার হিজ পলিসি কন্টিনিউস টু আনলিশ হিস্টোরিক গ্রোথ, ঐতিহাসিক প্রবৃদ্ধি করছে তার যে পলিসি চেঞ্জ এর কারণে, এবং প্রসপ্যারিটি, উন্নতি হচ্ছে কার জন্যে? ফর আওয়ার ওয়ার্কার্স, আমাদের ওয়ার্কিং ক্লাসের জন্য। নাও আমি আপনাদেরকে পরবর্তী যে জিনিসটি অন স্ক্রিনে দেখাবো, এটি খুব ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে এটি দুটি অংশ আছে, 2 parts থিং। সো যারা কিউরিয়াস আছেন এই ব্যাপারটিতে এবং জানতে চান ডোজের অবস্থানটা কি, কিউরিয়াস অ্যাবাউট ডোজ, ওকে, এবং তারা কি এখনো ফেডারেল গভর্নমেন্টের এমপ্লয়িদের কমিয়ে নিয়ে যাচ্ছেন কিনা, অর্থাৎ কাটছেন কিনা, কারণ আমরা ব্যাপকভাবে এটি শুনছিলাম এবং পত্রপত্রিকা এবং বিভিন্ন বড় বড় মিডিয়াতে দেখছিলাম। হিয়ার ইজ দ্য ডাটা, যেটি আপনারা দেখছেন। নেট ফেডারেল এমপ্লয়ির সংখ্যা কমেছে 7,000, সেটি জুন মাসে। উই আর ইন দ্য ফার্স্ট উইক অফ জুলাই। জুন মাসে আরও 7,000 কর্মী কমিয়েছে ফেডারেল গভর্নমেন্ট। সো এটি যদি আমরা গণি, যদি নয় এটি আমরা গোনায় নেই ইন পরিসংখ্যানে, তাহলে নেট লস অর্থাৎ ফেডারেল কর্মীর সংখ্যা কমেছে সর্বসাকুল্যে 66,000। কয় মাসে? গত 5 মাসে, ফ্রম জানুয়ারি
to May. But again, আমি ইতিপূর্বে আপনাদেরকে বেশ কয়েকবার বলেছি যে এটি আসলে ফুল পিকচার দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে যে কোনো ওয়ার্কার ছাঁটাই হয়ে গেছেন এখন পর্যন্ত, কিন্তু তার সেভারেন্স পে পাচ্ছেন এবং তারা পেতে থাকবেন আগামী সেপ্টেম্বর পর্যন্ত। তারা কিন্তু এই পরিসংখ্যানে ইনক্লুডেড না, তারা কিন্তু এই পরিসংখ্যানে তাদেরকে দেখানো হচ্ছে না। ওকে, দে আর নট ইনক্লুডেড ইন দিস ফিগার। নাও আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেক লসুট অপেক্ষা করছে ট্রাম্প প্রশাসনের জন্য, অর্থাৎ দ্য কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। সেই সমস্ত লসুট কোর্টে আছে, কোর্টের অর্ডার আছে, যার কারণে এই সমস্ত অনেক ছাঁটাই আছে, 66,000-এর পরও আরও অনেক অধিক ছাঁটাই আছে, যেটি দেখানো যাচ্ছে না। তার কারণ হচ্ছে কোর্ট অর্ডারের কারণে এই সমস্ত ছাঁটাই ডিলে করা হচ্ছে। দে হ্যাভ বিন ডিলেড বাই দ্য ফেডারেল জব কাটস। সো এসেনশিয়ালি আরও অনেক বেশি কর্মসংস্থান চলে যাবে ফেডারেল লেভেল থেকে, আর দিস ইজ এক্সপেক্টেড চলে যাবে মনে করা হচ্ছে ইন দ্য মান্থস কামিং, সামনের যে। ওকে, সো এটি হচ্ছে কিছুক্ষণ আগে বলছিলাম যে এই যে গ্রাফটি আপনারা দেখছেন এটি হচ্ছে 2 পার্ট। সো ফার্স্ট পার্ট যেটি বললাম সেটি তো বললামই। দিস ইজ ওয়ার ইট বিকামস ইন্টারেস্টিং। আপনাদের অনেকেই হয়তো মনে আছে, অথবা মনে রাখতে হবে যে ফেডারেল গভর্নমেন্ট, দিস ইজ জাস্ট দ্য ফেডারেল গভর্নমেন্ট, যার 66,000 কর্মসংস্থান যেখানে গিয়েছে। নাও আমি এটি জোর দিয়ে বলছি, তার কারণ হচ্ছে আই উইল শো ইউ দিস, এই পরবর্তী গ্রাফটি যদি আমরা দেখি। সো আপনি যদি এই গ্রাফটি দেখেন, এইখানে দেখবেন হায়ারিং সবচেয়ে বেশি জুন মাসে হয়েছে স্টেট এবং লোকাল গভর্নমেন্ট, নট দ্য ফেডারেল গভর্নমেন্ট। বিভিন্ন স্টেট এবং লোকাল, অর্থাৎ আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন আপনারা বুঝতে পারবেন যে আপনি যদি 5 বরোর বাইরে থাকেন, ইউ হ্যাভ দ্য ওয়েস্টচেস্টার কাউন্টি, ডাচেস কাউন্টি, অরেঞ্জ কাউন্টি, নাসা কাউন্টি ইন লং আইল্যান্ড, সাফোক, সেই সমস্তকে বলা হয় লোকাল গভর্নমেন্ট। এবং স্টেটে যারা কাজ করেন, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট সবচেয়ে বেশি হায়ার হয়েছে এই সমস্ত জায়গায়। স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ডিড দ্য মোস্ট জব ক্রিয়েশন, নট দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, নট দ্য ফেডারেল গভর্নমেন্ট। এটির পরপরই আপনারা দেখবেন যে হেলথ কেয়ার এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, এই দুটি, এবং লিজার অ্যান্ড হসপিটালিটি অর্থাৎ হোটেল বিজনেস যেটি আছে, ট্যুরিজম আছে, এটির অন্তর্ভুক্ত থাকে বার অ্যান্ড রেস্টুরেন্টস, এখানে সবচেয়ে বেশি হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে ম্যানুফ্যাকচারিং, যেটি সবচেয়ে বেশি ট্রাম্প প্রশাসন বলে থাকেন, অথবা দ্য কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে আপনি বলুন না কেন, ম্যানুফ্যাকচারিং যেটির অনেক কথা আমরা শুনছি, সেই সেক্টরে সর্বসাকুল্যে এখন পর্যন্ত ইন দ্য মান্থ অফ জুন আমরা 7,000 কর্মসংস্থান হারিয়েছি। সো হোয়াট আই এম সেইং ইজ, আমি মনে করছি যে আপনারা যারা জব রিপোর্ট দেখে উৎফুল্ল হচ্ছেন, বলছেন ওকে আমার মনে হচ্ছে না অর্থনীতি ততটাই দুর্বল যতটা আমরা মনে করছি। ম্যানেজ ইউর এক্সপেকটেশন ফর ফিউচার রিপোর্ট। আগামী 2 মাস 3 মাসে যে রিপোর্টগুলি আসবে সেই রিপোর্টগুলি খুব একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। সো ম্যানেজ ইউর এক্সপেকটেশন, দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। কারণ কি, অন্যতম কারণ বলছি যে হায়ারিংয়ের সবচেয়ে বেশি হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস, স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্টের কথা বলছি। ফেডারেল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট এটি অব্যাহত রাখতে পারবে না। দ্য লোকাল গভর্নমেন্ট টু সাস্টেইন দিস টাইপ অফ স্ট্রং জব গ্রোথ আগামী কয়েক মাসে বা বছরের শেষ নাগাদ আমার মনে হয় না এটি সম্ভব হবে। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে এই জব রিপোর্টটা হচ্ছে জুন মাসের, আগের কয়েকটি মাসের জব রিপোর্ট যেটি আমরা পেয়েছি, স্পেশালি মে মাসের গভর্নমেন্ট জব কিন্তু কমে এসেছে সেখানে বাই 1,000। ওকে, ইন দ্য মান্থ অফ জুন সেটি হয়েছে, দুঃখিত, মান্থ অফ জুন 1,000 কমেছে সরকারি জব, গভর্নমেন্ট জব। কিন্তু আগেরগুলিতে, আমি দুঃখিত, মে মাসে এটি দেখা হয়েছিল যে ফেডারেল গভর্নমেন্ট জব আমরা হারিয়েছি 1,000, কিন্তু জুন মাসে এসে আমরা বলছি যে ফেডারেল গভর্নমেন্ট জব পজিশন 73,000 কর্মসংস্থান তৈরি করেছে, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। সো এটি কি সাস্টেইনেবল, এটি কি অব্যাহত থাকবে? আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না। তার অন্যতম একটি কারণ আছে, আপনাকে মনে রাখতে হবে জব রিপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি ব্যাপারে সেটা হলো ইন্টারেস্ট রেট কাটার ব্যাপারে আমি আসছি। ফেডারেল গভর্নমেন্ট অর্থাৎ দ্য হোয়াইট হাউস কিন্তু লোকাল এবং স্টেটের ফান্ডিং কমিয়ে দিচ্ছেন ব্যাপক হারে। যদি সেটি তারা করতে থাকেন তাহলে কিন্তু যে পরিমাণ হায়ার হয়েছে স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্টের অবস্থানে, সেই রেটে হায়ার হবে বা চলতে থাকবে কিনা আমি সত্যি সন্দিহান এই ব্যাপারটিতে। ওকে, সো দ্য জব রিপোর্ট অলসো ভেরি ইম্পর্টেন্ট। কিসের ব্যাপারে? ইন্টারেস্ট রেট কাট, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমিয়ে আনার ব্যাপারে।
তো আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাবো কেন। বেসিকলি তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ বলছেন যে লেবার মার্কেট দুর্বল হয়ে আসছিল, বা যদি লেবার মার্কেট দুর্বল হয়ে আসে তাহলে এটি তাদেরকে একটি ইনসেন্টিভ দিবে, যার কারণে ফেডারেল রিজার্ভ বলবে ওকে ইন্টারেস্ট রেট কমানোটা এখন জরুরি। সো ফেডারেল রিজার্ভ উইল সে লেটস কাট দ্য ইন্টারেস্ট রেট সুনার রাদার দেন লেটার। সো আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে যে কর্মসংস্থানের রিপোর্টটি কতখানি গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট রেট কমিয়ে আনার ব্যাপারে। এই রিপোর্টটি বের হওয়ার আগে আমরা যদি অন স্ক্রিনে দেখি পুনরায়, এই রিপোর্টটি কর্মসংস্থান রিপোর্ট গত সকালে প্রকাশিত হওয়ার আগে 26.4% সম্ভাবনা ছিল যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেটটি আগামী মিটিং অর্থাৎ জুলাইয়ের 30 তারিখে, এই মাসের 30 তারিখে কি করবেন, কমাবেন 26%। এবং এটি আসছে সিএমই ফেড ওয়াচ রুল, আপনারা দেখে নিতে পারেন। এই রিপোর্টটি বের হওয়ার পর সেটি পরিবর্তন হলো। এখন আমরা যদি পরবর্তী চার্টটি দেখি, সেটা এখন পরিবর্তন হওয়ার পরে যে চার্টটি আপনারা এখন দেখছেন, এই সম্ভাব্যতা ইন্টারেস্ট রেট কমার জুলাইয়ের 30 তারিখে এটি নেমে এসেছে 26.4% থেকে 4.7%, অর্থাৎ ব্যাপকভাবে কমে এসেছে যে ইন্টারেস্ট রেট কমতে পারে জুলাইয়ের 30 তারিখে। তার কারণ লেবার মার্কেট দুর্বল হয়নি বলে মনে করছেন তারা, পরিসংখ্যানও তাই বলছে। তাহলে কেন তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনবে? ফেডারেল রিজার্ভ হ্যাজ নো ইনসেন্টিভ, ইট ডাজন্ট ইনসেন্টিভাইজ টু কাট ইন্টারেস্ট রেট। তার কারণ দে ডোন্ট হ্যাভ টু। লেবার মার্কেট রক্ষা করতে হবে, লেবার মার্কেট দুর্বল হয়ে আসছে এমন তো কোনো ঘটনা ঘটেনি। দে ডোন্ট হ্যাভ টু রেস্কিউ দ্য লেবার মার্কেট। ওকে, সেই কারণে অতএব আফটার দিস স্ট্রং জব রিপোর্ট, এই শক্তিশালী ভালো জব রিপোর্ট আসার কারণে অ্যাকচুয়ালি এবং মার্কেট এক্সপেকটেশনও খুব সলিড, জুলাই মাসে ইন্টারেস্ট রেট কমছে না। তাদের পরবর্তী মিটিং হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখে। সেটিও কিছু পরিসংখ্যান আমি তুলে ধরি। এই কর্মসংস্থান রিপোর্ট প্রকাশিত হওয়ার আগে 96% সম্ভাবনা ছিল যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন তাদের সেপ্টেম্বর মিটিংয়ে। আমি বলেছিলাম এটি হতে যাচ্ছে না গত সপ্তাহে, যারা দেখেছেন আমার অনুষ্ঠান। গতকাল সকালে যখন রিপোর্টটি বের হলো এবং খুব শক্তিশালী একটি রিপোর্ট, স্ট্রং জব রিপোর্ট, তার সম্ভাব্যতা ইন্টারেস্ট রেট কমে আসার সেপ্টেম্বর মাসে সেটি এখন 96% থেকে কমে এসে দাঁড়িয়েছে 71%। সম্ভাবনা আছে এখনো, দ্য odds আর স্টিল ইন ইউর ফেভার যে ইন্টারেস্ট রেট কমতে পারে, কিন্তু সেটির সম্ভাবনা বেশ শতকরা হারে বেশ কমে এসেছে। মনে রাখবেন আমরা কিন্তু এখনো সেপ্টেম্বর মাসের কথা বলছি, আমাদেরকে এখনো জুলাই এবং অগাস্ট 2 মাসের তথ্য আমাদের হাতে এসে পৌঁছেনি, যেটি এসে পৌঁছবে সেপ্টেম্বরে। জুলাইটা আসবে অগাস্টেরটা আসবে সেপ্টেম্বরে। তাদের মিটিং সেপ্টেম্বরের শেষের দিকে, মাঝামাঝি সময়। ওকে, যদি সেরকম কিছু হয়ে থাকে, এই রিপোর্টে সিগনিফিক্যান্ট সামথিং পরিবর্তন এসে থাকে, তাহলে হয়তো সম্ভাবনা আছে সেপ্টেম্বরে কমতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে না সেরকম সিগনিফিক্যান্ট কোনো বড় পরিবর্তন আসতে যাচ্ছে জব মার্কেটে। বাট আসতেও পারে যদি ফেডারেল এবং লোকাল গভর্নমেন্ট তাদের হায়ারিং এর সামর্থ্য হারিয়ে ফেলেন। যদি আপনারা মনে করতে পারেন ওয়েল দ্য আড অফ রেট কাটস, এটি তো কমে এসেছে, ওকে, বেশ সাবস্ট্যান্সিয়াল ভাবে কমে এসেছে, তাৎপর্যপূর্ণ ভাবে কমে এসেছে, then shouldn't that be a bad news for stock market? Stock market তো মনে করবে আরে রেট তো কমছে না, তাহলে তো this is bad news for stock market, right? The answer is yes, it is bad. However, আপনাদের মনে রাখতে হবে এক্সপেকটেশন এই রিপোর্টের আগে যেটি ছিল যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে সেপ্টেম্বরে, এবং এটি কিন্তু এখনো তারা সেই রকমই আশাবাদ ব্যক্ত করছেন স্টক মার্কেটে স্পেশালি। তারা এখনো মনে করছেন সেপ্টেম্বরে একটি ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে অন্তত পক্ষে একবার। সো ইভেন দো যে সম্ভাব্যতা কমে এসেছে ইন্টারেস্ট রেট কমার, এটি যথেষ্ট মনে করছেন না তারা। It wasn't enough to phase the market. ওকে, নাও আমি আপনাদের কাছে আরেকটা জিনিস তুলে ধরতে চাই, সেটি হচ্ছে দ্য মোস্ট রিসেন্ট ফোরকাস্ট, সবচেয়ে সাম্প্রতিক সময়ের যে ফোরকাস্টটি ফেডারেল রিজার্ভের, এটিকে আমরা আরেকটি নামে জানি, সেটি হচ্ছে সামারি অফ ইকোনমিক প্রজেকশন অর SEP. সো দ্য ফেডারেল রিজার্ভ
প্রজেকশন করেছিলেন, যে গ্রাফটি আপনারা এখন দেখছেন সেটি হচ্ছে এরকম, যে মার্চ মাসে এটি করেছিলেন তারা মার্চ মাসে, তারা বলছিলেন যে জুন মাসে তারা হয়তো বা ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন, সম্ভবত মার্চ থেকে জুনে তারা বলেছিলেন যে সম্ভবত এই বছর তারা 2025 সালে 2বার ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন অ্যাকর্ডিং টু দেয়ার এসসিপি। ওকে, তার অর্থ হচ্ছে দ্য ফেডারেল রিজার্ভ জুলাই এবং সেপ্টেম্বর, অক্টোবর অথবা ডিসেম্বর এই 4টি মিটিং তাদের বাকি আছে। যদি তারা ইন্টারেস্ট রেট কমান সেপ্টেম্বরে এবং তারা তাদের যে প্ল্যানের কথা, প্রজেকশনের কথা বলেছেন ইতিপূর্বে, সেটিতে তারা স্থিতি থাকেন, তাদের কথা যদি ঠিক রাখেন, তার অর্থ হচ্ছে এবছর ইন্টারেস্ট রেট তারা কমাতে যাচ্ছেন ইদার অক্টোবরে অথবা ডিসেম্বরে। তার অর্থ হচ্ছে দুবার ইন্টারেস্ট রেট কমতে পারে ইন দেয়ার নেক্সট 3 মিটিংস। যদি সেটি হয়ে যায় বা হয়, ইট ইজ গোয়িং টু বি হিউজ, অনেক বড় ব্যাপার হবে, ভেরি ফেভারেবল ফর স্টক মার্কেট, নো কোয়েশ্চেন। সো যারা স্টক মার্কেটে আছেন, গুড নিউজ কামিং, বাট বি কেয়ারফুল, ইট ইজ টাইম টু মেক মানি ইন দ্য স্টক মার্কেটে যারা আছেন। আমার মনে হয় যারা আছেন তারা আমার চেয়েও ভালো জানেন এবং বোঝেন। হাউএভার, একটা ডিসক্লেমার দিই যে দে ক্যান অলওয়েজ রিভাইজ দিস প্রজেকশন। তারা কিন্তু পুনরায় বলতে পারেন যে ইউনো হোয়াট, আমাদের আগের প্রজেকশন ঠিক ছিল না, আমরা রিভাইজ করছি, নতুন প্রজেকশন অনুসারে আমরা কিছু করব না, এমনও হতে পারে। which they are actually going to give an update in September. তারা এসিপির নতুন প্রজেকশন দিবেন সেপ্টেম্বর মাসে। সো আমরা দেখব তখন কি হয়। হাউএভার, জুন প্রজেকশন কিন্তু পরিবর্তন হয়নি এখন পর্যন্ত। জুনের যে প্রজেকশন তার এসেছে না, ফ্রম জুন টু মার্চ টু জুন, নাথিং হ্যাজ চেঞ্জ। সো ইন দিস সিচুয়েশন, জব মার্কেট, স্টক মার্কেট অ্যান্ড দ্য 2025 রেট কাট, এই সেকশনে আমরা আলাপ করলাম। আমি এখন চলে যাব, হাউস একটি বিল পাস করেছে। ওকে, আমরা যদি অন স্ক্রিনে দেখতে পারি, এটি হচ্ছে তাদের, এটি দুই ভাগে আমি ভাগ করছি। প্রথম অংশটি আমি তুলে ধরছি, এটিকে তারা বলছেন DUI বিল। এটি হচ্ছে HR 872। আপনারা যারা আগ্রহী প্লিজ একটু দেখে নেবেন। HR 875, দুঃখিত, দিস ইজ হিউজ। এই বিলটি পাস হয়েছে হাউসে। এটি রিয়েলি বিগ ইস্যু আমি মনে করি। তার কারণ হচ্ছে, যার এখন যেটি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং ইন ক্যাপিটাল হিল, আপনারা জানেন সার্টেন রিপাবলিকান মেম্বার্স যারা আছেন ইন দ্য কংগ্রেস, তারা এই যে কারেন্ট যে সিচুয়েশন তৈরি হয়েছে এটির সুযোগ নিচ্ছেন অ্যাজ দ্য টাইম টু পুট ফরওয়ার্ড সাম ভেরি ব্রড পলিসি। তাদের এই সুযোগে তাদের যে অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসি আছে বিভিন্ন রকম, তারা এটিকে অগ্রাধিকার নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ তারা মনে করছেন এটি তাদের সুযোগ। ওকে, সো দিস আর ব্রড পলিসি, অনেক বড় পলিসি, ছোট করে বলা হচ্ছে কিন্তু এটার ইম্প্যাক্ট পড়বে অনেক বড়। সো দ্য ব্রড পলিসি লজ অ্যান্ড নিউ লজ, যার প্রধান এবং অন্যতম লক্ষ্য হচ্ছে ইমিগ্রেন্টদের কিভাবে ক্রিমিনালাইজ করা যায়, কিভাবে তাদেরকে ক্রিমিনাল হিসাবে প্রমাণ করা যায়। And this is about this DUI যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, অ্যান্ড ইট ইজ ওভারলি ব্রড। অযথায় এটিকে এমন ব্যাপক আকারে ধারণ করা হয়েছে যে অনেক কিছু এটার ভিতরে পড়ে যাবে, সেটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। এটি পাস হয়েছে থার্সডে, গতকাল, দুঃখিত, গত বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার, অর্থাৎ জুন 26। এটি যখন ভোটাভুটি হয় 246টি ভোট পক্ষে পড়েছে, 160টি এর বিপক্ষে পড়েছে এবং হাউসে পাস হয়ে গেছে। এখন এটি সেনেট সাইডে যাচ্ছে এবং সেনেট এটিকে ভোটাভুটি করেছেন, যেটি ফল আমি এখনো পাইনি, সেটা হচ্ছে জুন 27। কেন পাইনি আমি জানি না, আমি এটা আপডেটটি দেখছি না। ইটস ব্রড, দুঃখিত, ভোটটি হয়নি কিন্তু সেনেটে পাঠানো হয়েছে জুনের 27 তারিখে। এবং হোয়াট ইট ডাজ, এই বিলটি যদি সেনেটও পাস হয়ে যায় তাহলে কি হবে, এটি যিনি ড্রাইভ ইন আন্ডার ইনফ্লুয়েন্স অফ DUI, যিনি অ্যালকোহল অর্থাৎ ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাবেন, এটিকে অফেন্স, একটি এনি DUI রিলেটেড অফেন্স যেটি আছে এটিকে মিসডিমিনিয়র অথবা ফেলেনি হিসাবে ধরা হবে। সেটি এখন আপনি যদি কনভিক্টেড অর্থাৎ দোষী সাব্যস্ত হয়েছেন, অথবা আপনি দোষী সাব্যস্ত হননি কিন্তু আপনাকে চার্জ করা হয়েছিল, এটি আপনার রেকর্ডে আছে, আপনাকে দোষী সাব্যস্ত করা হয়নি, ইট ডাজেন্ট ম্যাটার সো লং, যে পর্যন্ত না
যে আপনার রেকর্ডে যদি এটি থাকে, সো লং ইট হিটস ইয়োর রেকর্ড, তাহলে ইট মেক্স ইউ বোথ, দুটি জিনিস হবে। যদি আপনার রেকর্ডে থাকে, আপনি হবেন ইনঅ্যাডমিসেবল অ্যাজ ওয়েল অ্যাজ ডিপোর্টেবল। আপনি ইনঅ্যাডমিসেবল হয়ে যাবেন আমেরিকাতে থাকার ব্যাপারে, অথবা যদি না আসেন তাহলে আসার ব্যাপারে ইনঅ্যাডমিসেবল। আর যদি থেকে থাকেন, আপনি হবেন ডিপোর্টেবল, আপনি ডিপোর্ট যোগ্য হয়ে যাবেন তখন। বোথ অফ দিস, এই জিনিসটি আছে HR 875। নন সিটিজেন্স, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে, এটি পড়ে নেবেন আপনারা। আমি পরবর্তীটি তুলে ধরার চেষ্টা করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটি যে হাউস এটি অলরেডি পাস হয়ে গেছে। ওকে, আমরা এখন এটি সরিয়ে দিতে পারি। নাও বোথ সাইডস, যেটি বলছিলাম, ইনঅ্যাডমিসেবল অ্যান্ড ডিপোর্টেবল, HR 875। নন সিটিজেন্স অর্থাৎ অথবা নন সিটিজেন অর্থাৎ আপনি যাদের গ্রিন কার্ড আছে, অথবা আপনার কোনো ওয়ার্ক পারমিট আছে, হ্যাঁ, আপনি ভ্যালিড ভিসায় আছেন, দোজ হু ডু নট হ্যাভ, অথবা যারা আছেন যাদের লফুল স্ট্যাটাস নেই, তারাও এটির মধ্যে পড়তে যাচ্ছেন ইন দ্য ইউনাইটেড স্টেটস, তাদেরকে বার করে দেওয়া হবে। যারা দেশের বাইরে আছেন তাদেরকে বার করে দেওয়া হবে আমেরিকাতে ঢোকার ব্যাপারে। যদি তারা ভিতরে থাকেন তাহলে তো ডিপোর্টেবল হবে না। যদি এইটি তাদের রেকর্ডে পাওয়া যায়, ইফ দে হ্যাভ দিস অন দেয়ার রেকর্ড সামওয়্যার। বাট হিয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমরা দেশের ভিতরে যদি কথা বলি, মোর প্র্যাকটিক্যালি স্পিকিং, আপনাকে ইফ ইউ আর গোয়িং থ্রু এই গ্রিন কার্ড প্রসেস, ধরুন আপনার I-130 অ্যাপ্লাই করা হয়েছে, অথবা I-485 প্রসেসে আছে, এখন আপনি গ্রিন কার্ড অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস প্রসেসে আছেন, আপনি তাহলে কিন্তু এই প্রসেসটা বাতিল হয়ে যাবে। ইউ উইল বি ইনঅ্যাডমিসেবল, যেটির কথা কিছুক্ষণ আগে বলছিলাম। সেই প্রসেসে থাকলে, আপনি যদি DUI রেকর্ড থাকে, চার্জ হয়েছেন, আপনি দোষী সাব্যস্ত হয়নি বা দোষী হয়েছেন, ডাজেন্ট রিয়েলি ম্যাটার, আপনি ইনঅ্যাডমিসেবল হয়ে যাবেন। দিস ইজ এ হিউজ ব্যাপার। আপনার গ্রিন কার্ড আছে, আপনি এখন মনে করছেন যে ওকে, আমি তো এখন সিটিজেনশিপে অ্যাপ্লাই করবো, আপনার গ্রিন কার্ডই চলে যাবে, ফরগেট অ্যাবাউট সিটিজেনশিপ। এবং সেখানে তারা থেমে থাকছেন না, তারা বলছেন যে ইট উইল অলসো মেক ইউ ডিপোর্টেবল, আপনি তখন এদেশ থেকে বের করার জন্য যোগ্য বিবেচিত হবেন, আপনাকে বের করে দেওয়ার মতো অবস্থা, মানে আইনগত সিদ্ধ হবে। যদি ইফ ইউ এভার বিন কনভিক্টেড, হ্যাঁ, অথবা আপনি আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, অথবা দোষী সাব্যস্ত হননি কিন্তু আপনি নিজে স্বীকার করেছেন যে আপনি ড্রাইভ করছিলেন যখন আপনি আন্ডার ইনফ্লুয়েন্স ছিলেন। অ্যান্ড দিস অ্যাপ্লাইজ টু বোথ অ্যালকোহল অ্যান্ড ড্রাগ, শুধুমাত্র অ্যালকোহল না, এবং ড্রাগ। ইফ দ্য অফেন্স ইজ মিসডেমিনার, রাইট, ইফ ইটস ওল্ড, ধরেন এখনকার সময়ের কথা বলছি না, অনেক আগে এটি আপনার রেকর্ডে হয়েছে বা অনেক আগে আপনার রেকর্ডে আছে, অথবা এক্সপাঞ্জ হয়ে আছে, দেখে নেবেন এর অর্থটি, আপনার রেকর্ড আছে কিন্তু সিল হয়ে গেছে, এরকম একটা কিছু, ইট ডাজেন্ট ইভেন ম্যাটার রাইট নাও, এই মুহূর্তে, বেসড অন যেভাবে যে বিলটি তারা নিয়ে এসেছেন, বেসড অন দ্য বিল ইজ কনস্ট্রাক্টেড, যেভাবে বিলটি তৈরি করা হয়েছে, যে সাবমিট করা হয়েছে, যেটি হাউসে পাস হয়েছে। দ্য বিল অলসো ডিফার্স, বিলের একটি অংশ আমার কাছে মনে হচ্ছে, বিলে যেভাবে তারা সংজ্ঞাটি দিয়েছেন, তারা বলছেন যে স্টেট এবং লোকাল জুরিসডিকশন, অর্থাৎ বিভিন্ন স্টেট এবং বিভিন্ন লোকাল যে গভর্নমেন্টের যে আইনের ব্যাপারটি আছে, এটি ডিফাইন করবে, সংজ্ঞা দিবে যে ডিইউআইটা কি জিনিস, অ্যাকচুয়ালি হোয়াট ডিইউআই মিনস, হুইচ ইজ ইভেন মোর ডেঞ্জারাস। কারণ এক এক স্টেট এক এক রকম কথা বলে থাকেন এবং এক এক রকম ব্যাখ্যা দিয়ে থাকেন। তার মানে এটির কোনো আগামাথা থাকবে না, অর্থাৎ এটির কোনো যে যেরকম ভাবে পারবেন, কারণ বিলটি এরকম ওপেন এন্ডেড কাইন্ড অফ থিং। ওকে, সো যদি এটা পাস হয়ে যায় ইন দ্য সেনেট সাইডে, সার্টেনলি প্রেসিডেন্ট ট্রাম্প এটি সাইন করবেন, হি উইল টেক ইন টু দ্য অফিস। আপনাদের মনে আছে যেটি উনি করেছিলেন জানুয়ারি মাসে, দ্য ফার্স্ট বিল দ্যাট হি ওভারওয়েলমলি ক্রিটিসাইজ অ্যান্ড ক্রিমিনালাইজ ইন্ডিভিজুয়ালস, যারা অ্যারেস্টেড হয়েছিলেন কোনো না কোনো কারণে, ফর হ্যাভিং কমিটেড, মেবি আপনি হয়তো একটি ছোটোখাটো থেফট, চুরির ঘটনায় জড়িত বা ছোটখাটো অফেন্সে জড়িত, এটিকে সব কিছুকে তারা এখন ক্রিমিনালাইজ করছেন, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন, জানুয়ারি মাসে সাইন করেছেন। নাও DUI is going to be the same thing. Second big thing on this, that তারা খুব
পুশ করছেন এটা, দে আর পুশিং ফরওয়ার্ড, এবং এটির ইম্প্যাক্টটা কিভাবে পড়বে তারা চেষ্টা করছেন যে দে আর ট্রাই টু গেট দ্য গ্রিন কার্ডস অ্যান্ড ইউ আর, এটির সাথে সাথে তার আরেকটি প্রসেস শুরু করে দিয়েছেন বেশ জোরসোরভাবে, সেটি হচ্ছে কিভাবে ডিন্যাচারালাইজ করা যায়। অর্থাৎ আপনার নাগরিকত্ব আপনি যদি আপনি যদি আবেদনের মাধ্যমে ন্যাচারালাইজ হয়েছেন, সিটিজেনশিপ পেয়েছেন, জন্মসূত্রে নয়, তাহলে আপনাকেও কিভাবে এটির গ্যারাতলে ফলানো যায় সেটির ব্যাপারে তারা বেশ উঠে পড়ে লেগেছেন, খুব তৎপরতা। ওয়েদার ইউ আর স্পিকিং অ্যাবাউট, যদি কোনো ওয়েভারের কথা খেয়াল করে আপনি দেশের বাইরে আছেন, যখন এখানে ছিলেন আপনি হয়তো কোনো একটি রেকর্ড আছে আপনার, আপনি এখন ওয়েভার সাবমিট করেছেন ভিসা রিনিউয়ালের ব্যাপারে, এটি এমন একটি ব্যাপকভাবে তারা করেছেন, ইটস সো ব্রড যে এটার অ্যাটেম্পটা থাকবে এটি ইটস টু প্লেস পিপল ইন রিমুভাল প্রসিডিং, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনাকে রিমুভাল অর্থাৎ ডিপোর্টেশন প্রসিডিংয়ে ফেলা যায় কিনা সেটি সম্ভাব্যতা খুব সুন্দর করে তৈরি করে ফেলেছেন তারা, and to deport them basically. That's really where this is going, and of course আপনাকে মনে রাখতে হবে obviously আমরা সবাই জানি we should not drink and drive, আমরা সেটি জানি কিন্তু মানুষ করে থাকেন, ভুল করে থাকেন। We should not drink and drive, we should not do drugs and drive. Don't do it people. It's a dumb thing to do. আপনি নিজেও মারা যেতে পারেন, আপনি অন্যকেও মানে হত্যা করতে পারেন, ইউ কুড কিল সামওয়ান। অনেকে বলে থাকেন ও দিস ইজ জাস্ট দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ ফার্স্ট টাইম, বাট ইন দ্যাট ফার্স্ট টাইম ইউ কুড কিল সামবডি। সো দিস ইজ অফকোর্স এ ভেরি সিরিয়াস ইস্যু নাও, খুবই সিরিয়াস ইস্যু, এবং ইন রেসপেক্ট টু DUI, বাট there are right now millions of people, আমি একটু খোঁজ করে দেখেছি এবং আমি দেখেছি ডেট দ্য ইনফরমেশন আর্লিয়ার যেটি আমি পেয়েছিলাম আগে ভাগে, সেটি হচ্ছে এক্স্যাক্ট পরিসংখ্যানটি আমার হাতে এই মুহূর্তে আমার নট ইন ফ্রন্ট অফ মি রাইট নাও, বাট মিলিয়ন্স অফ পিপল যারা আছেন এই মুহূর্তে কোনো না কোনো সময় তারা একবার অ্যারেস্টেড হয়েছিলেন। প্রতি বছরই হয়ে থাকে এটি, আসলে মিলিয়ন মানুষ আমেরিকা জুড়ে গ্রেফতার হয়ে থাকেন। সবাই তো আর সিটিজেন না বা বাই বর্ন সিটিজেন না, অনেকেই এর মধ্যে আছেন যারা নন সিটিজেন, ন্যাচারালাইজ সিটিজেন, গ্রিন কার্ড আছে অথবা ওয়ার্ক পারমিট আছে অথবা স্টুডেন্ট ভিসায় আছেন। এই DUI রিলেটেড অফেন্সে অনেকেই গ্রেফতার হন, বছরে মিলিয়নের উপরে। মোস্ট পিপল বেশিরভাগ সময় তারা কি করেন, একটি ফাইন পে করেন, একটা ফি পে করেন, এক্সকিউজ মি, অ্যান্ড দে গো থ্রু সার্টেন প্রসেস লোকালি, বিভিন্ন লোকাল, এবং অনেকে আছেন তাদেরকে আন্ডার কমিউনিটি সুপারভিশনে দেওয়া হয়, হোয়াট এভার দ্য কেস মাইট বি, ইট ডিপেন্ডস অন দ্য লোকাল জুরিসডিকশন। এই যেটি আমি বলছিলাম একটু আগে, লোকাল জুরিসডিকশন বিভিন্ন এরিয়ার আইনগত পদ্ধতি এবং আইনের ডেফিনেশনের উপরে ডিপেন্ড করে, অ্যান্ড তারা দে গো থ্রু দিস অ্যান্ড ইটস ওভার। ইতিপূর্বের ঘটনা এটি শেষ হয়ে যেত, অনেকে একবার করার পর আর কখনোই করতেন না, জেনে নিতেন এটি অনেক বড় ভুল। বাট নাও দিস ইজ অ্যাকচুয়ালি ইভেন জাস্ট one, it is going to be a big problem. এটি আপনাকে ডিপোর্টেশন কোর্টে নিয়ে যাবে যদি সেখানে পড়ে যান। সো দিস ইজ সামথিং উই আর ওয়াচিং অন দ্য সিনেট। আমি খেয়াল রাখছি সিনেটে কি হতে যাচ্ছে। এখন আসুন বার্থ রাইট সিটিজেনশিপের ব্যাপারে, যেটি আমরা গত সপ্তাহে আমি বেশ লেন্দি একটি বেশ ব্যাপকভাবে আলোচনা করেছিলাম ফ্রাইডে সেশনে। সো এই গত শুক্রবার দ্য সুপ্রিম কোর্ট ডিসিশন ছিল কি, যে ন্যাশনাল ইনজাংশন, অর্থাৎ বিভিন্ন ফেডারেল কোর্টে যখন জাজরা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই আদেশ দিয়েছেন, এটি আসলে সংবিধান সিদ্ধ নয়, সাংবিধানিকভাবে ঠিক নয়, এবং আইনগতভাবে এটি জটিলতা আছে, এটা পরিষ্কার হওয়া দরকার, অনেক কিছু পরিষ্কার না, কাজে আমি এটিকে আপাতত স্থগিত রাখলাম, এবং এই স্থগিতাদেশ পুরা দেশব্যাপী, সারা দেশব্যাপী বহাল থাকবে। সো সুপ্রিম কোর্টের ডিসিশনটা হচ্ছে যে ন্যাশনাল ইনজাংশন, তারা ইট ডাজ ইম্প্যাক্ট দ্য এক্সিকিউটিভ অর্ডার, অর্থাৎ প্রেসিডেন্টের বার্থ রাইট সিটিজেনশিপের কথা বলছি, যে এই ক্ষেত্রে জুরিসডিকশন হচ্ছে ফেডারেল কোর্ট যেটা বলবেন তারা বলতে পারেন, এটি প্রযোজ্য হবে তাদের লোকাল অঞ্চলের জন্য, এটি সারা দেশে অর্থাৎ 50 স্টেটে বলবৎ হতে পারবে না। দিস ইজ দ্য সুপ্রিম কোর্ট, তাদের অবস্থান এখন। সো সার্টেনলি আমরা এটি চেক করছি, আমরা আপডেট রাখছি এটার ব্যাপারে, এবং এই ব্যাপারে আমি পরবর্তীতে সামনে একটি কমপ্লিট সেগমেন্ট বাড়াবো
ওকে, সো বার্থ রাইট সিটিজেনশিপ যে সুপ্রিম কোর্টের ডিসিশনটি আছে আপনাকে মনে রাখতে হবে, অল ইট মিনস যে তারা কিন্তু এটির মেধার ভিত্তিতে দেখছে না, দে আর নট সিইং ইট অ্যাট আ ম্যারিটস। ওকে, ইটস সো আপনাকে কমপ্লিটলি ক্রেজি হওয়ার কোনো কারণ নেই। এটির যে সাংবিধানিক ব্যাখ্যা বা সাংবিধানিক যে শুদ্ধ কিনা ওইটার রাইট তা কিন্তু দেখেননি তারা, কিন্তু কনস্টিটিউশনালিটি যেটি আছে সাংবিধানিক অর্থে এটি কেমন সেটি তারা বলছেন না, তারা কিন্তু এটা ডিটারমিনেশন দেননি। তারা শুধু বলছেন যে সুপ্রিম কোর্ট একেবারে এখন ইমপেশেন্ট হয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে, যে বিভিন্ন ফেডারেল জাজ অ্যাক্রস দ্য কান্ট্রি তারা এসে বলছেন ছোট মানে এইটাই তাদের জুরিসডিকশন দিচ্ছেন, সারা দেশব্যাপী তাদের নেশন ওয়াইড ইম্প্যাক্ট পড়ছে, এটি তারা করতে পারবেন না। দিস ইজ হোয়াট দে আর সেইং। সো এটি খেয়াল রাখার জিনিস, দিস ইজ অলসো আ ডেভেলপিং স্টোরি। ওকে, নাও ডিপার্টমেন্ট অফ জাস্টিস এখন অবভিয়াসলি একটি নতুন প্রায়োরিটি তারা নিয়ে এসেছেন, কিভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়া যেতে পারে, ডিন্যাচারালাইজেশন যেটিকে তারা বলছেন। ইন এ মেমো জুনের 11 তারিখ তারা পাঠিয়েছেন, অ্যান্ড দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে এটা সিভিল ডিভিশনে পাঠিয়েছেন তারা, কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন কেন। এই মেমো ডাইরেক্ট নির্দেশনা দিচ্ছে বিভিন্ন অ্যাটর্নি যারা আছেন ইন দ্য সিভিল ডিভিশন, তাদের ফোকাস হবে ডিন্যাচারালাইজেশন অথবা রিভোকিং সিটিজেনশিপ। ডিন্যাচারালাইজেশন অর্থাৎ আপনি ন্যাচারালাইজ করা হয়েছে আপনাকে আমেরিকান নাগরিক হিসাবে, এটিকে ফেরত নেওয়া, অথবা আপনার সিটিজেনশিপকে স্থগিত করে দেওয়া, রিভোক করে দেওয়া, বন্ধ করে দেওয়া ফর সার্টেন ইন্ডিভিজুয়াল, সবার জন্য না, কাদের জন্য, এখন সেটি আমরা করবো। নাও জাস্টিস ডিপার্টমেন্ট তাদের ফোকাস হচ্ছে এই যে বেশ কিছু কাদেরকে ডিন্যাচারালাইজেশন করবেন, ইন্ডিভিজুয়ালস যারা, ও বাই দ্য ওয়ে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই তাদের ফোকাসটি হচ্ছে ডিন্যাচারালাইজিং দুঃখিত ইন্ডিভিজুয়ালস ব্যক্তিবর্গ বা বিভিন্ন মানুষকে থ্রু সিভিল প্রসেস। এটি খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইট ইজ ভেরি অলসো নট গুড নিউজ ফর এভরিবডি। তার কারণটা হচ্ছে তারা ক্রিমিনাল ওয়েতে করবেন না, তারা ক্রিমিনাল কোর্টে নেবেন না, ক্রিমিনাল প্রসেসের মাধ্যমে যাবেন না। তার কারণ এটি সময় ক্ষেপণ করে, এটি সময় নেয়, অ্যান্ড ইউনো তারা এই জন্য সিভিল সাইডে থাকছেন। কারণটি কি জানেন? এটি খুব সহজ হবে তাদের জন্য, ইট ইজ ইজিয়ার ফর দেম টু ডু ইট, ইটস ভেরি 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 ইজি। তার কারণ হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজ সিটিজেন্স, তাদেরকে আপনি যদি সিভিল কোর্টে নিয়ে যান, সিভিল মাধ্যমে নিয়ে যান, তাহলে তাদেরকে অ্যাটর্নি রাখার, দে আর নট এন্টাইটেল টু অ্যান অ্যাটর্নি। তার কারণটা কি? এটি সিভিল কোর্ট, অর্থাৎ আপনাকে অ্যাটর্নি দেওয়া হবে না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন না সেখানে। সো দে আর লুকিং টু প্রায়োরিটাইজ ফলোয়িং টাইপস অফ ইন্ডিভিজুয়াল। কাদেরকে আসলে প্রায়োরিটি তালিকায় রাখা হয়েছে? প্রথম, অনেক আছেন আপনি বলবেন আমি এই তালিকা পড়ি না, প্লিজ শুনে নিন, কারণ আপনাকে যদি ফেলা হয় আপনি বের হবেন কিভাবে এর থেকে, এটি ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে, ফার্স্ট, সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা কোনো না কোনোভাবে টেরোরিজমের সাথে কানেকশন আছেন। এটি একটি প্রবলেমেটিক টার্ম। আপনাকে যদি ধরে বলা হয় যে আইস বলে অথবা FBI বলে যে আমাদের কাছে প্রমাণ আছে তুমি টেরোরিজম করেছো, অথচ কোনো প্রমাণ নেই, অথবা আপনি বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করছেন, এসপিওনাজ, রাইট? এই জন্য এটি খুব ব্যাপক বিপজ্জনক। এবং অথবা ওই সমস্ত মানুষ যারা আনলফুলি আইনের বাইরে এক্সপোর্ট করছেন এমন সব জিনিস যেটা আমেরিকার জন্য, ইউনাইটেড স্টেটস জন্য সেন্সিটিভ, অথবা আমেরিকার সেন্সিটিভ গুডস, দ্রব্য, অথবা টেকনোলজি, অথবা ইনফরমেশন, সেই সমস্ত। ইটস অবভিয়াস ওয়ান, আমি মনে হয় এটা একেবারে পরিষ্কার সবার জন্য। সেকেন্ড ওয়ান যেটি আছে সেটি আরও পরিষ্কার, সেটি হচ্ছে যে দিস ইজ হোয়াট দে হ্যাভ ডান ইন দ্য পাস্ট। বাই দ্য ওয়ে, এটি আমি আরও পরিষ্কার করে বলবো, প্রতিটি জিনিসের অনেক ব্যাখ্যা প্রয়োজন আছে। সেই সমস্ত ব্যক্তি যারা কোনো না কোনোভাবে কেসে ইনভলভ আছেন, যেখানে তারা এনগেজ করে, তারা টর্চারে যুক্ত ছিলেন, সেটি সাধারণ মানুষ হতে পারে, অথবা মেয়ে মানুষ হতে পারে, বাচ্চা হতে পারে, ডাজন্ট ম্যাটার, আপনি টর্চার করেছেন কাউকে, ইউ আর এনগেজড ইন টর্চার। আপনি ওয়ার ক্রাইম অর্থাৎ যুদ্ধ অপরাধী, এটি হাস্যকর কারণ আমেরিকা নিজে অনেক বড় যুদ্ধ অপরাধী। এনিওয়ে, আমি পলিটিক্যাল হতে চাই না, আমি এই প্রভিশনের মধ্যে থাকতে চাই। ওকে, ওয়ার ক্রাইমে থাকেন, অথবা আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন কেসের সাথে জড়িত, এগেন ইটস ফানি, বাট এই সমস্ত জিনিস কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। নাম্বার 3, সেই সমস্ত ব্যক্তি যারা আরও সামনে যে আনলফুল এন্টারপ্রাইজ অথবা
বিভিন্ন গ্যাং, ক্রিমিনাল গ্যাংয়ের সাথে যুক্ত, ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন, অর্থাৎ এই দেশের সাথে ওই দেশের ক্রিমিনাল সংগঠন যুক্ত, লেনদেন, ড্রাগ কার্টেলস, এটিও আবিষ্কার, এটিও পরিষ্কার আমি মনে হয় আপনাদের কাছে। নাম্বার 4, সেই সমস্ত ব্যক্তি যারা কোনো না কোনোভাবে কোনো ফেলানি করেছেন, ক্রাইম করেছেন। এটি খুব ব্রড, এটি খুব ব্যাপক, এটি একটি প্রবলেমেটিক জায়গা। দিস ইজ ওয়ার দে আর ডুইং ফেলানিজ, আবার ফেলানি নিয়ে আসছেন, এবং তারা ডিসক্লোজ করছেন না যে তারা বলছেন যে সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা কোনো না কোনো ঘটনায় ক্রাইমে জড়িত ছিলেন, ফেলানি, ওকে, তাদের যখন ন্যাচারাল, তারা যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছিলেন এই প্রসেসের সময়, কিন্তু তারা এটি বলেননি, এটাকে বলা হবে ন্যাচারালাইজেশন ফ্রড, ক্রিমিনাল ফেডারাল অফেন্স। এটি যখন ধরা পড়ে তখন 10 বছরের জেল এরকমই নর্মালি হয়ে থাকে। সো এটি তো হবে। নাম্বার 5, কেসেস, এবং 10 বছর জেল হওয়ার পর তারা এখানে থাকবেন, আপনি ডিন্যাচারালাইজেশন নেবেন। নাম্বার 5, সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা হিউম্যান ট্রাফিকিং করেছেন, সেক্স অফেন্স করেছেন, ভায়োলেন্ট ক্রাইম করেছেন। সো এটিও পরিষ্কার আমার মনে হয় আপনাদের কাছে। নাম্বার 6, সেই সমস্ত মানুষ যারা নাও দিস ইজ হোয়াট আমি মনে করি আমাদের সবারই একটু খুব ভালো করে অ্যাটেনশন দেওয়া উচিত। নাম্বার 6, যারা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে দুর্নীতি করেছেন, অর্থনৈতিক ফ্রড করেছেন এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস, এবং তারা একটা এক্সাম্পল দিয়েছেন কি কি পড়তে পারে। তার মধ্যে একটি অন্যতম ব্যাপার আমার চোখে পড়েছে, সেটি হচ্ছে পেচেক প্রোটেকশন প্রোগ্রাম। আপনাদের অনেকেরই মনে আছে পিপিপি, যেটির মাধ্যমে অনেকেই অ্যাপ্লাই করে এই অর্থটি পেয়েছেন। এইটিও পড়তে যাচ্ছে সেই ধারায়, অর্থাৎ আপনি যদি পিপিপি ফ্রডে পড়েন, আপনি যদি ন্যাচারালাইজ সিটিজেন হয়ে থাকেন, আপনাকেও ডিপোর্ট করা হতে পারে। সো দিস ইজ হতে পারে বলছি আমি, ওকে। অর আপনি মেডিকেড ফ্রড করেছেন, বিভিন্নভাবে মেডিকেডে ভুল তথ্য দিয়েছেন, ভুলভাবে সুবিধা নিয়েছেন, বড় বড় প্রতিষ্ঠান যারা আছে মেডিকেডের মিসইউজ করছেন, এরাও সেখানে পড়ে যাবেন। মেডিকেড, তারপর তারা বলছেন মেডিকেয়ার ফ্রড, দুটি নিয়ে এসেছেন। আমার কাছে মনে হচ্ছে উই শুড পে অ্যাটেনশন। নাম্বার 7, সেই সমস্ত ব্যক্তি যারা এঙ্গেজ আছেন ফ্রড এগেইনস্ট প্রাইভেট ইন্ডিভিজুয়াল, ওকে, এটিও খুব ব্রড, ব্যাপক, এটির কোনো ভালো ব্যাখ্যা তারা দেননি, কিন্তু এটি যে কারোর বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। সেই সমস্ত মানুষ যারা অন্য ব্যক্তির সাথে ব্যক্তিগত লেনদেনে, ইন্ডিভিজুয়াল ফান্ডস অর্থাৎ অর্থের লেনদেনে তারা ফ্রডের সহায়তা নিয়েছেন, ফ্রডে জড়িত, সেটি ব্যক্তিও হতে পারে অথবা কর্পোরেশন বানিয়ে ফ্রড করেছেন, এটিও হতে পারে, অথবা অন্য একটি কর্পোরেশনকে তারা ফ্রড করেছেন। দিস ইজ অ্যানাদার ওয়ান, ওকে। নাম্বার 8, এটিও ব্যাপক এবং এটির মধ্যে যে কেউ পড়তে পারে, ইট কুড বি এনি ওয়ান। সেটি হচ্ছে কেস এগেইনস্ট ইন্ডিভিজুয়াল যারা ন্যাচারালাইজেশন করেছেন বা ন্যাচারালাইজ হয়েছেন থ্রু কারাপশন, দুর্নীতির মাধ্যমে, ফ্রড, ম্যাটেরিয়াল রিপ্রেজেন্টেশন সেই জিনিস যেটি ইচ্ছাকৃতভাবে আপনি অনেক তথ্য সরবরাহ করেননি, যেটি আপনি জানতেন, ইচ্ছাকৃতভাবে দেওয়া। আদারওয়াইজ যেটিকে বলা হচ্ছে অ্যাড্রেস বাই অ্যানাদার প্রায়োরিটি ক্যাটাগরিজ, ওকে। বাই। নাম্বার 9, কেসেস রেফার্ড টু অ্যাজ ইউএস অ্যাটর্নি, অর্থাৎ ইউএস বিভিন্ন জায়গায় ইউএস অ্যাটর্নি অফিস থাকে, যেরকম কুইন্সের যেটি হচ্ছে মেলিন্ডা ক্যাটসের অফিস, তাদের ওখানে যদি আপনার পেন্ডিং কোনো ক্রিমিনাল চার্জেস থেকে থাকে এবং ওই চার্জ যদি they do not fall within one of the other priorities, যেটি ইতিপূর্বে আমি বলেছি বিভিন্ন ফ্রড, সেটির মধ্যে যদি না পড়ে, তাহলে এখানে যদি কোনো কিছু পেন্ডিং থাকে আপনি ওখানে পড়ে যেতে পারেন। নাম্বার 10, অ্যানাদার ক্যাচ অল, অর্থাৎ আপনি সব কিছু থেকে বেঁচে গেছেন, আপনাকে এখন বড় জাল ফেলা হচ্ছে, উই কল ইট ক্যাচ অল, ওকে। এনি আদার কেসেস, যে কোনো কেস রেফার টু সিভিল ডিভিশনে যদি কোনো কেস থাকে, যে কোনো কেস হতে পারে, এবং এই ডিভিশন যদি ধার্য করে থাকে, ডিটারমিনস যে এটি আসলে যথেষ্ট, ইটস সাফিসিয়েন্টলি ইম্পর্টেন্ট, এটি পার্সু করা যেতে পারে এই কেসটি কারোর বিরুদ্ধে, এরকম যখন নোটিশটি ইউএসসিআইএসে যাবে অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট যাবে, ইমিগ্রেশন এটা জানতে পারবে, তাহলে তারা এটিকে প্রায়োরিটি কেস হিসাবে নিবে। এবং জাস্টিস ডিপার্টমেন্ট রাইট নাও গোয়িং আফটার everything, they are looking specifically for those opportunity, এই সমস্ত সুযোগ
সুযোগের জন্য তারা অপেক্ষা করছেন, যাতে করে তারা ডিন্যাচারালাইজ করতে পারেন বিভিন্ন মানুষকে ইন এ সিভিল প্রসেস। ইট ইজ ভেরি ইজি, ইট ইজ ভেরি ফাস্ট। আপনাকে তাদেরকে কোনো কিছুর দিকে খেয়াল রাখতে হবে না। সো তারা কি করবেন, তারা আপনার সিটিজেনশিপ নিয়ে নেবেন, বিকজ আপনি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন না। They can. If you committed a crime, convicted crime while citizenship, normally কি হয়, যে জিনিসগুলো হয়, আপনাকে ডিপোর্ট করা সম্ভব নয়, কারণ 6th সার্কিট কোর্ট বলছে এবং দ্য ইউএস সুপ্রিম কোর্টও বলছে যে একজন ন্যাচারালাইজ সিটিজেনকেও কিন্তু ডিপোর্ট করা সম্ভব নয়। বাট অল দিস ইস্যু যেটি আমি মেনশন করলাম, আমি হলফ করে বলতে পারি মোস্ট লাইকলি এগুলি উইল গো ব্যাক টু দ্য ইউএস সুপ্রিম কোর্ট ফর রিকনসিডারেশন, বাট রাইট নাও দে আর নট লুকিং গুড। ওকে, আপনারা জানেন বিগ বিউটিফুল বিল পাস হয়েছে, এটির জন্য একটি আলাদা সেগমেন্ট আমার দরকার, কিন্তু এটি আসলে মূলত 4টি ভাগে ভাগ করা। ট্যাক্সেস, যার মধ্যে থাকবে ক্রেডিট অ্যান্ড ডিডাকশনস, মেডিকেড, স্ন্যাপ অ্যান্ড ফুড স্ট্যাম্পস, স্টুডেন্ট লোনস অ্যান্ড ইমিগ্রেশন। অ্যান্ড দিস ইজ নট এ গুড নিউজ। মেডিকেড থেকে তারা হাউসের যে বিলটি ছিল সেটি ছিল 800 বিলিয়ন, এখন যে বিলটি পাস হয়েছে তার থেকে তারা $1 ট্রিলিয়ন কমাবেন বলছেন মেডিকেড থেকে। কাজে বুঝতে পারছেন এটির ব্যাপকভাবে আলোচনা করা দরকার আছে, আমি সেটি করব খুব শীঘ্রই। এখনকার মতো বিদায় নিচ্ছে আপনাদের সবার কাছ থেকে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।